এবং নার্সদের অধিকার আদায়ের আন্দোলনে সবসময় নেতৃত্ব দিয়েছে। আর উপস্থিত আছে আপনাদের একজন অতিথি, আমাদের জাতীয় খ্রিস্টান ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী ফখরুল আলম। উপস্থিত রয়েছেন নার্সেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য ভাই ও বোনেরা। এর বাইরেও আমাদের বেশ কয়েকজন চিকিৎসক, জাহিদুল কবির সহ আরো অনেক আমন্ত্রিত অতিথিরা আছে, সাংবাদিক। আসসালামু আলাইকুম। আমি আসতে অনেকক্ষণ দেরি হয়েছে, এই জন্য আমি দুঃখিত যে আমি সময় মতো 11টায় আসার কথা ছিল, আমি 12টার মধ্যে কয়েক মিনিট পরে এসেছি। এই বিল্ডিং এর চতুর্দিকে মানে আপনার শাহবাগের মোড়, মগবাজার মোড়, কাকরাইলের মোড়, এগুলোর মধ্যে যানজট আছে, বিভিন্ন জনের দাবি দেওয়াই চলছে। সাংবাদিকরা ভালো করতে পারবে, সেই জন্য অনেক আসতে পারেন, সময় মতো আসতে পারিনি। যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম, আজকে যে বিষয়, অর্থাৎ আজকে তো নভেম্বর মাস, 7 নভেম্বর 1975, ওই দিন থেকে বলা হয় জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস নিয়ে অনেকে বেশ কিছু বক্তা তাদের বক্তব্য বলেছেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কেউ ক্রনোলজিকে বলেন, আবার কেউ কেউ মনে করেন আজকেরটাই বোধহয় বাস্তবতা। হ্যাঁ, আজকেরটা বাস্তবতা, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কিন্তু মনে রাখতে হবে আজকের সূর্যোদয় কেমন হবে গতকালকে আবহাওয়ার উপর অনেক কিছু নির্ভর করেছে। আগামীকালকে সূর্যোদয় কেমন হবে আজকের দেশের না আবহাওয়ার উপর অনেক কিছু আগামী দিনে নির্ভর করবে। অর্থাৎ আপনি যদি সেই 1947কে অস্বীকার করেন তাহলে 52 হবে না, আর 52কে অস্বীকার করলে 62 শিক্ষা আন্দোলন হবে না, আর 62কে অস্বীকার করলে 69-এর গণ অভ্যুত্থান হবে না, আর ওটা যদি অস্বীকার করেন 71-এর স্বাধীনতা যুদ্ধ হবে না। 71-এর স্বাধীনতা যুদ্ধকে যদি অস্বীকার করেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হবে না, আর ওটাও যদি না মনে রাখেন তাহলে 24-এর 5ই আগস্ট হবে না। অর্থাৎ রাষ্ট্র একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ এবং এই ধারাবাহিকভাবে চলতে থাকে। আমরা হয়তো অনেকে হারিয়ে যাই, অনেকে অনেক সময় অনেক কিছু মনে না রাখার চেষ্টা করি অবচেতন ভাবে, অথবা খুব জেনে শুনেই ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করি না। কাজে আপনাকে মনে রাখতে হবে 47 ওই সময়টা পাকিস্তান ভারত যে ভাগাভাগি হলো, কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল মনে রাখতে হবে। 71কেও মনে রাখতে হবে, 90কেও মনে রাখতে হবে, তাহলে 5ই আগস্টকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করতে পারবেন। এখন আসা যাক 7 নভেম্বর 1975 কেন আমরা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস বললাম? কেন ওই সময়কার, তখন তো বিএনপি ছিল না, কোন অঙ্গ সহযোগী সংগঠন ছিল না, তাহলে ওই সময়কার মানুষগুলো কেন জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস নাম করল? কেন মানুষগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের প্রতি আস্থা রাখে? অর্থাৎ ওই যে একটি কথা আছে, যাদের স্বাধীনতা ডাক দেওয়ার কথা ছিল তারা আত্মসমর্পণ করেছে। অনেকে ক্যাসেট নিয়ে ঘুরেছে, অনেকের বইয়ের মধ্যে দেখা আছে, তাই না? কিন্তু ওনারা কিন্তু তাদের বক্তব্য দেয় নাই কেন? যে পরবর্তীতে দেশদ্রোহী মামলা হতে পারে সেজন্য। এগুলো রেকর্ডেড ডকুমেন্ট। কাজেই ওই সময় যিনি সাহস করে এই যে আমরা বাংলাদেশের মানুষ 71 সনে যাদের আমাদের কথা, যারা আমাদের মতো আমার চেয়ে একটু বয়োজ্যেষ্ঠ, তাদের সবার মনে থাকার কথা। আমরা তখন স্কুলে পড়ি, আমরা তখন বাঁশের লাঠি নিয়ে ট্রেনিং দিচ্ছিলাম, মার্চ মাসে স্বাধীনতা যুদ্ধ হবে বা এরকম একটা কিছু হবে, সেটার জন্য স্কুলের মাঠে মাঠে সব স্কুলে, বাংলাদেশের সকল স্কুলে চলছে।
সেই সময় কিন্তু আমরা স্বাধীনতার ডাক যাদের দেওয়ার কথা ছিল তাদের কাছ থেকে শুনি। আমরা কিন্তু 26 তারিখ 27 তারিখ রাত্রিবেলায় হালকা হালকা, তখন তো আর টেলিভিশন বা রেডিও এত বেশি ব্যাপক ছিল না, এবং তখন সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে আওয়াজটি এসেছিল সেটি হচ্ছে, আমি মেজর জিয়া বলছি, ইংরেজি এবং বাংলা দুইটা ল্যাঙ্গুয়েজ। এই যে স্বাধীনতার ডাক, অর্থাৎ আত্মসমর্পণ করলো, কিন্তু মানুষ যখন দিশাহীন, মানুষ যখন হতাশাগ্রস্ত, দিকভ্রান্ত জাতি, তখন এই দিকভ্রান্ত জাতিকে যিনি দিক নির্দেশনা দিয়েছেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। এবং দিয়েই উনি কিন্তু আত্মসমর্পণ করেন নাই, উনি কিন্তু অস্ত্র হাতে ওনার রেজিমেন্টে, ওয়েস্ট বেঙ্গল রেজিমেন্টে কমান্ডার সহ যারা পাকিস্তানি সোলজার ছিল তাদেরকে গ্রেফতার, পরবর্তীতে তারা নিহত হয়েছে। আর তারপর অস্ত্র হাতে উনি যুদ্ধ করেছেন। এবং গতকালকে আমি ছিলাম হবিগঞ্জে, হবিগঞ্জের তেলিয়াপাড়াতে একটা চা বাগান আছে। এই তেলিয়াপাড়া চা বাগানে প্রথম মিটিং হয়েছিল এই বিভিন্ন জেনারেল এমএজ উসমানী সহ তৎকালীন পাকিস্তান আর্মিতে যারা কর্মরত সিনিয়র অফিসাররা ছিলেন, তাদের প্রথম ফোর্সেস কমান্ডারদের মিটিং হয়েছিল তেলিয়াপাড়া চা বাগানে। কাজেই সেখানেও কিন্তু প্রথম যে ফোর্স হয়েছিল, দ্যাট ইজ জেড ফোর্স, জিয়া থেকে জেড ফোর্স। প্রথম যে সেক্টর হয়েছিল সেটি হচ্ছে 1 নাম্বার, সেটি কমান্ডার ইন চিফ মেজর জিয়াউর রহমান। কাজেই ওই মানুষটি ওই সময় দায়িত্ব পালন করেছে, দেশের মানুষ দেখেছে। স্বাধীনতা অর্জনের পর উনি কিন্তু ব্যারাকে ফেরত দিয়েছে। ব্যারাকে ফেরত যে ওনাকে, ওনার আর্মি চিফ হওয়ার কথা ছিল, কিন্তু ওনাকে কিন্তু আর্মি চিফ করা হয় নাই, কারণ হি ওয়াজ দ্য সিনিয়র মোস্ট মেজর এট দ্যাট টাইম। কিন্তু ওনার একদিন জুনিয়র কে ওনার উপর বসিয়ে দেওয়া হলো একজন আর্মি চিফ হিসাবে। ওনাকে কুমিল্লা ক্যান্টনমেন্টের কথা ব্রিগেডিয়ার, ব্রিগেড কমান্ডার করা হয়েছে, কর্নেল থেকে ব্রিগেড কমান্ডার। তারপর উনি ডেপুটি আর্মি চিফ, কিন্তু উনি কিন্তু কোন প্রতিবাদ করেন। উনি কত সুশৃঙ্খল মানুষ যে উনি আর্মিতে ওনার জুনিয়রের অধীন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ একজন প্রফেশনাল সৈনিকের যা করা উচিত উনি কিন্তু তাই করেছেন। উনি কিন্তু যুদ্ধের পরে উনি বলতে পারতেন আমাকে এটা করে দাও, ওটা করে দাও, উনি কিন্তু এরকম কোন দাবি তুলেননি। আজকে আমরা অনেকে দাবি দেখি না, তখন কিন্তু ওই মানুষটি সবচেয়ে বেশি দাবি করার কথা ছিল, কিন্তু ওই মানুষটি কোনো দাবি তুলেন নাই, বরঞ্চ প্রফেশনালিজমকে উনি আপহোল্ড করেছেন। সৈনিকের যে প্রফেশনালিজম থাকে, দেশপ্রেমের যে উৎকৃষ্ট উদাহরণ, সেটি স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তারপর পরবর্তীতে আপনার 75-এ যা ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাথে সম্পৃক্ত আওয়ামী লীগ এবং তাদের দলের অন্তর্গত। কিন্তু 3রা নভেম্বর 1975 একটি কু হয়, অর্থাৎ অভ্যুত্থান। খালেদ মোশাররফ অভ্যুত্থান করার পর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ছিলেন, তখন উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ওনারা করার পর ওনারা জিয়াউর রহমান স্যারকে বন্দি করে, গৃহবন্দী করে ওনার বাসায় এবং মইনুল রোডে যে বাসাতে উনি ছিলেন সেখানে। আর উনি নিজে স্বঘোষিত আর্মি চিফ হন এবং উনি 3 তারিখ রাত্রিবেলায় এই জেলখানার হত্যাকাণ্ড ঘটে। জিয়াউর রহমান স্যার কিন্তু তখন বন্দী, আর্মি চিফ কিন্তু তখন খালেদ মোশাররফ, এবং রাষ্ট্রপতি তখন কিন্তু মুশতাক তখন আছে। তার পরবর্তীতে তারা এখানে রাষ্ট্রপতি পরিবর্তন করে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে নিয়ে আসেন এবং উনি মেজর জেনারেল হয়ে যায় 7 তারিখে। তো এইরকম একটি সিচুয়েশন, তখন আওয়ামী লীগ এবং সিপিবি সহ কয়েকটি রাজনৈতিক দল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে। কেন? সেই সময়কার যে নৈরাজ্যকারীদের পক্ষে। তখন দেশের মানুষ যখন মনে করেছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিলুপ্ত হওয়ার পথে, তখন সৈনিকরা, দেশপ্রেমিক সৈনিকরা এবং সেনাবাহিনী বসে থাকে না, তখন কিন্তু তারা রুখে দাঁড়িয়েছে। এবং তখন তারা মনে করেছে
এই সময়ে যিনি নেতৃত্ব দিতে পারেন তিনি হচ্ছেন স্বাধীনতার সময় যিনি ডাক দিয়েছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এখন বিভ্রান্ত এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হয়, আবারও জিয়াউর রহমানকে দরকার। সেই জন্যই ওনারা যে সিপাহী জনতা যে ওনাকে বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসে এবং ঢাকা সহ নয় সারা বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানের প্রতি আস্থা রাখে। তার প্রমাণ আপনারা ওই সময়কার যে ছবিগুলো আছেন ব্ল্যাক এন্ড হোয়াইট দেখবেন, ট্যাঙ্কের মধ্যে সাধারণ মানুষ এবং সৈনিকরা, ট্রাকের মধ্যে ঢাকার রাজপথে, যেমন আমাদের রবিকুল কবি লাভভাই বলেছেন। দেখবেন যে রিয়েলিটি অর্থাৎ ওই সময়কার বাস্তবতা। এবং সারা দেশের মানুষ তখন রোজা রেখেছে, সারা দেশের মানুষ তখন আনন্দিত হয়েছে এবং সারা দেশের মানুষ শহীদ জিয়ার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছে। সিপাহী জনতা এসে ওনাকে এনে ক্ষমতায় বসিয়েছে, দায়িত্ব দিয়েছে। কাজেই জিয়াউর রহমান নিজে কোনো ক্ষমতা নেয় নাই এবং মার্শাল জারি করছে ওনারাই। বরঞ্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর এই দিগ্ভ্রান্ত জাতি, এই যে বিভক্ত জাতি ঐক্যবদ্ধ করার জন্য উনি তখন কি করলেন? উনি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে পরিচয়, অর্থাৎ আমরা এক সময় ছিলাম বাঙালি, কেউ ছিলাম পাহাড়ি, এবং বিভিন্ন ভাবে আমাদেরকে রং দেওয়ার চেষ্টা করা হতো। কাউকে বলা হতো স্বাধীনতার পক্ষের মানুষ, কাউকে বলা হতো বিপক্ষের মানুষ। কিন্তু এই বিভক্ত জাতি কখনোই উন্নতি করতে পারে না যদি ঐক্য না থাকে। ঐক্যবদ্ধ জাতি পারে তার সেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। কাজেই সেজন্যই শহীদ জিয়াউর রহমান যেটি করলেন, এক দল থেকে উনি বহুদল অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের পুনর্প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখনই কিন্তু এই বাকশাল আবার আওয়ামী লীগ হলো। এই আওয়ামী লীগ তখন রেজিস্ট্রেশন নিয়েছে জিয়াউর রহমান সাহেবের সময়। কাজেই এবং খালি এটি করেই বসে থাকেন নাই, আপনার আমার যে পরিচয়, আমরা বিভক্ত ছিলাম, কেউ বলতো বাঙালি, কেউ বলতো পাহাড়ি, তখন উনি জাতিকে পরিচয় দিলেন। অর্থাৎ আমরা যারা পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, আমরা যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা সবাই বাংলাদেশী। আমাদের পরিচয় এই ভূখণ্ডের মধ্যে আমরা যারা থাকি, আমাদের ভাষা ভিন্ন হতে পারে, ধর্ম ভিন্ন হতে পারে বাবা, কিন্তু আমাদের জাতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। এই পরিচয়ে এই যে দর্শন, এটাকে আমরা বলি অত্যন্ত সুদূর প্রসারী দর্শন, যেটি আমাদের ঐক্যবদ্ধ করেছে। যার জন্যই দেখেছেন পরবর্তীতে এই তলাহীন ঝুলি ছিল আগে আমলে, সেই ঝুলির তলাও লেগেছে। এই বাংলাদেশ দুর্ভিক্ষ দেখেছে, সে বাংলাদেশ চাল রপ্তানি করেছে। এই বাংলাদেশ আজকের এই যে ছেলে মেয়েরা, আপনারা কাপড় গেলেই কিনতে পারেন, স্বাধীনতার পরে ৭২ থেকে ৭৫ 2 গজ শার্টের বা প্যান্টের কাপড় গেলেই কিনা যেত না।